আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল পলিসি নোটটা একটু দেখো। ফার্স্ট পয়েন্ট, দ্য কি অবজেক্টিভ অফ দ্য ইকোনমিক পলিসি। ইকোনমিক পলিসির মূল উদ্দেশ্যটা কি ছিল? সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা অর্জন, ইন অল সেক্টরস অফ দ্য ইকোনমি, অর্থনীতির সমস্ত ক্ষেত্রে। স্বনির্ভরতা অর্জন বলতে আমাদের যাতে বিদেশের উপর নির্ভরশীল হয়ে না থাকতে হয়। আমাদের অনেক জিনিস এখনো পর্যন্ত বাইরে থেকেই ইম্পোর্ট বা আমদানি না করলে হয় না, সেটা যাতে না হয়। অ্যান্ড টু ডেভেলপ সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, সমাজতান্ত্রিক প্যাটার্ন যেটা, সেটা উন্নতি ঘটানো। সমাজতান্ত্রিক প্যাটার্ন বলতে আমরা সহজ ভাষায় বলতে পারি যে একটা সমতা থাকবে, বৈষম্য না থাকবে। এর উল্টো ক্যাপিটালিস্ট। তো ক্যাপিটালিস্ট কি সোশ্যালিস্ট, এটা অন্য আলোচনা, এখানে আর করছি না। দুটো জিনিস, অবজেক্টিভ এক সেলফ রিলায়েন্স ইন অল সেক্টরস অফ দ্য ইকোনমি, অর্থনীতির সমস্ত ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন, এবং হচ্ছে সমাজতান্ত্রিক যে প্যাটার্ন সেটার উন্নতি। নেক্সট পয়েন্ট হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রি 1991, যেটা এখনকার আলোচনাটা কিন্তু প্রি 1991, 1991 সালের আগে পর্যন্ত, যেটাকে আমি দুটো পার্টে ভাগ করব। 1991 সালের আগের আলোচনাটাকেই আমি দুটো পার্টে ভাগ করে দেবো, পার্ট 1 পার্ট 2। এরপরে তখন 1991 সাল বা তারপর থেকে হবে। তো 1991 সালের আগে সরকারি নীতি এক ছিল, এবং 1991 সালের পরে সরকারি নীতি কিন্তু পুরোপুরি ভিন্ন। সেটাকে রিফর্ম ট্রানজিশনাল ইয়ার বলা যেতে পারে 1991-কে। তো এখানে বলা হয়েছে যে প্রি রিফর্ম পিরিয়ড, কারণ 1991 সালে মূলত সংস্কারগুলো হয়, তাই প্রি রিফর্ম পিরিয়ড, যেটা বিফোর 1991। এইখানে পুট গ্রেটার ইমফ্যাসিস, বেশি জোর দেওয়া হয়েছিল কিসের উপর? অন দ্য স্টেট ইন্টারভেনশন, সরকারি হস্তক্ষেপ ইন দ্য ফিল্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তো এই শিল্পক্ষেত্রে কিন্তু সরকারি হস্তক্ষেপ বেশি ছিল, খুব নিয়ম নীতি শৃঙ্খলা বেশি ছিল, যে লাইসেন্স লাগবে সব শিল্পতেই। যেটা এখন একটা এক্সাম্পল দিতে পারি, যে ফার্মেসির ক্ষেত্রে যেমন লাইসেন্স লাগে, তো এখন বেশিরভাগ ক্ষেত্রে লাইসেন্স লাগে না, কিন্তু সব ক্ষেত্রে লাইসেন্স লাগবে। শিল্প বাড়াতে গেলে লাইসেন্স লাগবে ইত্যাদি। শিল্প কোথায় স্থাপন হবে, সে জায়গাটা কত বড়, ফ্যাক্টরি বা রুম রুম কত বড় হবে, মেশিনারি কেমন হবে, সব কিছু কিন্তু সরকার একটা নজরদারি বা সরকারি অ্যাপ্রুভাল লাগতো। তো তখন সরকারি ইন্টারভেনশন খুব বেশি ছিল। থার্ড পয়েন্টে লেখা আছে ডিউরিং লেট 70 অ্যান্ড 80, 70-এর দশকে এবং 80-র দশকে। 70-এর লেট 70 বলতে 70-এর দশকের শেষের দিকে এবং 80-র দশকে গভর্নমেন্ট ইনিশিয়েটেড লিবারালাইজেশন, অর্থাৎ উদারতা, উদারনীতি, এটা শুরু হলো। উদারনীতি মেজার্স পদক্ষেপ ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফ্রেমওয়ার্ক। শিল্পক্ষেত্রে কিন্তু সরকারের এই যে খুব এক কথায় কড়াকড়ি ছিল বলতে পারি, সেটা কিন্তু আস্তে আস্তে উদারনীতি নিতে থাকে, অর্থাৎ সরকারি হস্তক্ষেপ কমতে থাকে, বাজারের উপরেই ছেড়ে দিতে থাকে সব কিছু। দ্য ড্রাস্টিক লিবারালাইজেশন, মানে বেশি পরিমাণে উদারনীতি মেজার শুরু হয়েছিল, হাউএভার ক্যারিড আউট ইন 1991, মানে ক্যারিড আউট হয়েছিল। ক্যারিড আউট বলতে এক্সিকিউট যেটাকে বলা হয়, সম্পাদিত পর 1991 সালে। তো 1991 সালে ড্রাস্টিক লিবারাইজেশন বেশি পরিমাণে চালু হয়, এবং তার আগে 70-এর শেষের দিকে দশকের এবং 80-র দশকে কিন্তু শুরু হয় লিবারালাইজেশনটা। তো এই এবার নেক্সট হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948। এরকম কিন্তু 1948 সালের শিল্পনীতি, 56 সালের শিল্পনীতি, এরকম কিছু সালভিত্তিক শিল্পনীতিগুলো আছে, যেটা জানতে হবে। তো স্বাধীনতার পরেই আর কি প্রথম শিল্পনীতি বলতে 1948 সালের শিল্পনীতিকেই কিন্তু বলা হয়। তো এখানে লেখা আছে, দেখো, যে ফার্স্ট ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আন্ডারলাইন করা আছে যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো এখান থেকে মূলত আন্ডারলাইন কটা জানলেই হবে, ডিটেলস অত পড়ার কোনো প্রয়োজন নাই। আন্ডারলাইন করা আছে যে ফার্স্ট ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, প্রথম গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এটাই। নেক্সট লাইন আন্ডারলাইন করা আছে যে ফাউন্ডেশন অফ মিক্সড ইকোনমি, মিশ্র অর্থনীতির ভিত এখানে গড়ে উঠেছিল। এখান থেকে প্রশ্ন দেই যে মিক্সড ইকোনমি কোন শিল্পনীতিতে অ্যাডপ্ট করা হয়েছিল, তো অ্যান্সার হবে 1948 সালের শিল্পনীতি। এবং লাস্ট হচ্ছে যে এই শিল্পনীতিতে শিল্পগুলিকে কিন্তু 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। সেই 4টে ক্যাটাগরি কি কি দেখো। ইন্ডাস্ট্রিজ উইথ এক্সক্লুসিভ স্টেট মনোপলি, সেই শিল্প যেগুলোতে কিন্তু সরকারের একচেটিয়া অধিকার ছিল। যেমন আমরা বলতে পারি যে রেলওয়ে এখনও
যদিও কিছু পার্সেন্টেজ আর কি প্রাইভেটে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা জানি যে সেটা সরকারি মনোপলি, মানে প্রাইভেট কোনো বেসরকারি লোক যদি চাইলেও কিন্তু সে ট্রেন কিনে চালাতে পারবে না। তো এই ধরনের আর কি ফার্স্ট ক্যাটাগরি ইন্ডাস্ট্রিজ উইথ এক্সক্লুসিভ স্টেট মনোপলি, পুরোপুরি সরকারি মনোপলি ছিল, একচেটিয়া অধিকার। মনোপলি বলতে একচেটিয়া, আর কেউ পারতো না। অ্যাটমিক এনার্জি, পারমাণবিক শক্তি, রেলওয়ে, এই দুটো এখনও আছে, এবং আর্মস অ্যান্ড অ্যামিউনেশন, অস্ত্রশস্ত্র, যেটা ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ইন্ডাস্ট্রিজ উইথ গভর্নমেন্ট কন্ট্রোল। ওটা যেমন পুরোপুরি সরকারের একচেটিয়া অধিকার ছিল। সেকেন্ড হচ্ছে যে এটা সরকারের নিয়ন্ত্রণ, এটা প্রাইভেট পারবে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ থাকবে। ইট ইনক্লুডেড দ্য ইন্ডাস্ট্রিজ অফ ন্যাশনাল ইম্পর্ট্যান্স। ন্যাশনাল ইম্পর্ট্যান্স আছে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো, এবং রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল রেজিস্ট্রেশনগুলোর। এই ধরনের 18টি সাচ ইন্ডাস্ট্রিজ ওয়্যার পুট আন্ডার দিস ক্যাটাগরি। তার কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো জানার প্রয়োজন নেই। ফার্টিলাইজার্স, সার, হেভি কেমিক্যাল, হেভি মেশিনারি, এটসেট্রা। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণে ছিল যে সমস্ত শিল্প ন্যাশনাল ইম্পর্টেন্ট, জাতীয় গুরুত্ব আছে, এবং সেই সমস্ত শিল্পগুলো একটা রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা ছিল। থার্ড হচ্ছে ইন্ডাস্ট্রিজ ইন দ্য মিক্সড সেক্টর, মানে এখানে প্রাইভেট এবং পাবলিক মিক্সড সেক্টর বলতে সেটাই বোঝায়, দুটোরই সহাবস্থান থাকবে, দুজন মিলেই, সরকারি এবং বেসরকারি শেয়ার থাকবে দুজনেরই, মিক্সড সেক্টর। এখানে লেখা আছে ইনক্লুডেড দ্য ইন্ডাস্ট্রিজ হোয়ার প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর ওয়ার অ্যালাউড টু অপারেট। দুজনকেই ওইটুকু জানলেই হবে। আর এখানে লেখা আছে গভর্নমেন্ট ওয়াজ অ্যালাউড টু রিভিউ দ্য সিচুয়েশন টু অ্যাকুয়ার এনি এক্সিস্টিং প্রাইভেট আন্ডারটেকিং। কোনো বেসরকারি যদি শিল্প থাকে সেটাকে গভর্নমেন্ট অ্যাকুয়ার করবে কিনা, অধিগ্রহণ করবে কিনা, সেই সিচুয়েশনটা রিভিউ করার পারমিশন দেওয়া হয়েছিল শিল্পনীতিতে সরকারকে। কেননা যদি দেখা যায় যে কোনো বেসরকারি শিল্প মান্দাতে ধুঁকছে, যেটাকে সিক ইন্ডাস্ট্রি বলা হয়, রুগ্ন শিল্প, সেটাকে রিভাইভাল বা পুনরুজ্জীবিত করার জন্য সরকার সেটাকে অধিগ্রহণ করতে পারে। এই ধরনের সিচুয়েশন রিভিউ করার পারমিশন দেওয়া হয়েছিল। বা হয়তো সরকার কিছুটা শেয়ার দিল, দিয়ে মিক্সড সেক্টর হয়ে গেল সেটা। 4 নম্বর ক্যাটাগরি ইন্ডাস্ট্রিজ আন্ডার প্রাইভেট সেক্টর। এটা হচ্ছে পুরোপুরি প্রাইভেট সেক্টর। 2-এর সাথে 4-এর পার্থক্য যে ওখানে সরকারের পুরোপুরি কন্ট্রোল ছিল, এখানে সরকারি কন্ট্রোল কিছুটা তো থাকবে, কিন্তু এটাকে হয়তো কিছু তফাৎ আছে। এখানে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিজ নট কভার্ড বাই অ্যাভাব ক্যাটাগরি, উপরে 3টে ক্যাটাগরিতে কভার না এই ধরনের যে ইন্ডাস্ট্রি, সেগুলোকে কিন্তু প্রাইভেট সেক্টর বলা হয়েছে। তো উপরে 3টে সেক্টর, 1 নম্বর পুরোপুরি মনোপলি, 2 নম্বরে 18টা ফিক্সড করে দেওয়া হয়েছিল, আর 3 নম্বরে পাবলিক প্রাইভেট পাশাপাশি। তো এর বাইরেও যেগুলো, যে আমরা মূলত বলতে পারি যে 2 নম্বর ক্যাটাগরিতে যে 18টি ইন্ডাস্ট্রি আছে, তার বাইরে যে প্রাইভেটের আরও বেসরকারি যে শিল্পগুলো থাকলো, সেগুলো কিন্তু 4 নম্বর ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা, এখানে যে দুটো লাইন লেখা আছে, দ্য রেজলিউশন অ্যাসাইন্ড কমপ্লিমেন্টারি রোল টু স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। স্মল স্কেল, ক্ষুদ্র এবং কুটির শিল্প, এটাকে কমপ্লিমেন্টারি রোল দেওয়া হয়েছিল, যে পরিপূরক রোল, বড় শিল্পের পরিপূরক হিসেবে এদের ভূমিকা গ্রহণ করা হয়েছিল। ফরেন ক্যাপিটাল, বিদেশি পুঁজি, হুইচ ওয়াজ সিন উইথ সাসপেক্ট, সন্দেহের চোখে দেখা হতো ইন দ্য ফ্রি ইন্ডিপেন্ডেন্ট এরা, পরাধীন ভারতে, স্বাধীন হওয়ার আগে। কেননা ভারত পরাধীন হয়েছিল মূলত বিদেশ থেকে ব্যবসা করতে এসেছিল, তাদের হাতেই ভারত এক সময় চলে যায়। তো বিদেশ থেকে পুঁজি আনা মানে বিদেশিরাকে আবার ব্যবসা করতে অ্যালাউ করা, তো তখন একটা সন্দেহের চোখে দেখতো। কিন্তু সেটা রিকগনাইজ, সেই বিদেশি পুঁজিটাই রিকগনাইজ, স্বীকৃতি পেল অ্যান ইম্পর্ট্যান্ট টুল, একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে, যেটা স্পিড আপ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, শিল্পের উন্নতি ঘটাবে। কেননা সেই ভয়তে ভারত যদি বাইরের পুঁজি না নেয়, বিদেশকে যদি অ্যালাউ না করে, কিন্তু শিল্পের কিন্তু উন্নতি তেমন হারে ঘটবে না। তো সেটাই বলা হয়েছে যে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট এরা, স্বাধীনতার পর আগে যেটাকে সাসপেক্টের চোখে দেখা হতো, সেটাকেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে এটা রিকগনাইজ, স্বীকৃতি দেওয়া হলো। এরপরে হচ্ছে একটা আইন, আইডিআরএ, খুব গুরুত্বপূর্ণ।
ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, যেটা শর্টকাটে বলা হচ্ছে IDRA, 1951 সালের আইন। তো এখানে যে প্রভিশনগুলো ছিল ওগুলো একটু দেখতে হবে। সরাসরি এখানে আমরা আসতে পারি। দ্য মেন প্রভিশনস অফ দ্য IDRA 1951 ওয়ার, গুরুত্বপূর্ণ প্রভিশনগুলো কী ছিল? ওয়াল এক্সিস্টিং আন্ডারটেকিংস অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট। এই আইনটার শুরুতে বা যখন শুরু হচ্ছে এই আইনটা, যখন কমেন্সমেন্ট হচ্ছে, এক্সিস্টিং আন্ডারটেকিং যেগুলো অলরেডি ছিল, শিল্পগুলো যে অলরেডি শিল্পগুলো ছিল, এক্সেপ্ট দোজ ওন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সরকারি কেন্দ্রীয় সরকারের যেগুলো অধীনস্থ সেগুলো ছাড়া, ওয়ার কম্পালসারিলি রিকোয়ার্ড টু রেজিস্টার, বাধ্যতামূলকভাবে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়েছিল উইথ দ্য ডেজিগনেটেড অথরিটি, একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো যে এক্সিস্টিং যে শিল্পগুলো ছিল সরকারি, একদম পুরো সরকারি শিল্প ছাড়া, সেই শিল্পগুলোকে কিন্তু কম্পালসারিলি এই আইনের আওতায় একটা নির্দিষ্ট অথরিটির কাছে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। বি, no one except the central government would be permitted to set up new industrial undertaking. তো কাউকেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া, কেন্দ্র সরকার ছাড়া পারমিশন দেওয়া হতো না টু সেট আপ এনি নিউ ইন্ডাস্ট্রিয়াল, নতুন কোনো শিল্প সেট আপ করতে, গঠন করতে কাউকে পারমিশন দেওয়া হতো না। নতুন সেট আপ করতে গেলে কে করবে? কেন্দ্রীয় সরকার করবে। এক্সেপ্ট আন্ডার অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ এ লাইসেন্স ইস্যুড in that behalf by the সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সরকারের পক্ষ থেকে একটা লাইসেন্স ইস্যু ছাড়া, তাহলে নর্মালি কেন্দ্র সরকার ছাড়া অন্য কেউই নতুন কোনো শিল্প সেট আপ করতে পারবে না। একমাত্র যদি করতে হয় তাহলে সেটা কেন্দ্র সরকার থেকে একটা লাইসেন্স অ্যাপ্রুভ করিয়ে করতে হবে। সি, such a license or permission prescribed a variety of condition. এই লাইসেন্সে কিন্তু বিভিন্ন ধরনের শর্ত প্রযোজ্য থাকতো, যেমন লোকেশনটা কেমন হবে তারাই ঠিক করবে। মিনিমাম স্ট্যান্ডার্ডস ইন রেসপেক্ট অফ সাইজ কেমন হবে তার স্ট্যান্ডার্ড, টেকনিক কেমন হবে তার স্ট্যান্ডার্ড টু বি ইউজ, যেগুলো তারাই ঠিক করবে। হুইচ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে অ্যাপ্রুভ, যেটা কেন্দ্র সরকার অ্যাপ্রুভ করতে পারে। তারা অ্যাপ্রুভ করলে হবে, না হলে হবে না। যে জায়গাটা কেমন হবে, যেটা আগে একবার বলা হলো, যে ঘরের সাইজ বা টেকনিক বা মেশিনারি কেমন হবে, কি স্ট্যান্ডার্ডের, সেগুলো তারাই ঠিক করে দেবে। আর ডি হচ্ছে সাচ লাইসেন্স অ্যান্ড ক্লিয়ারেন্স ওয়ার অলসো রিকোয়ার্ড। এই লাইসেন্স এবং ক্লিয়ারেন্স বলতে ছাড়পত্র প্রয়োজন ছিল ইন কেসেস অফ সাবস্টেন্সিয়াল এক্সপেনশন, বলতে শিল্প যদি বাড়াতে হয়। একটা লাইসেন্স নিয়ে শিল্প শুরু করলো, তো শিল্পটা যদি সম্প্রসারণ করতে হয়, একটা ইউনিট থেকে দুটো ইউনিট করতে হয়, যদি ব্রাঞ্চ খুলতে হয়, বা পুঁজি যদি বেশি ইনভেস্ট করতে হয়, যে কোনো রকম প্রসারণের ক্ষেত্রে কিন্তু আরও নতুন করে আবার লাইসেন্স এবং ছাড়পত্রের প্রয়োজন ছিল। মানে বলা হয়েছে অফেন এক্সিস্টিং ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, যেগুলো অলরেডি কিন্তু আছে, তো সেগুলো বা যেগুলো লাইসেন্স নিয়ে প্রথমে একবার লাইসেন্স নিয়ে শুরু হলো, সেগুলো বাড়াতে গেলে, এটা মূলত আমরা বলতে পারি যেগুলো এক্সিস্টিং ইন্ডাস্ট্রিয়াল, যেগুলো ফার্স্ট এতে বলা ছিল যে রেজিস্ট্রেশন করতে হলো, তারা যদি আবার বাড়াতে চায় সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা লাইসেন্স এবং ছাড়পত্র লাগবে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956, এটাকে আমরা দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি শিল্পনীতি বলতে পারি। প্রথম হচ্ছে 1948 সালে শিল্পনীতি, এবং দ্বিতীয় হচ্ছে 1956 সাল। যেটা লেখা আছে 1956 ইজ দ্য নেক্সট ইম্পর্ট্যান্ট পলিসি স্টেটমেন্ট। যে প্রভিশনগুলো সেগুলো এরকম: 1 নম্বর, নিউ ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি, নতুন ক্লাসিফিকেশন, যেটা 4টে ক্যাটাগরিতে 1948 সালে ভাগ করা হয়েছিল, এখানে কিন্তু ক্যাটেগরাইজেশনটা নতুনভাবে করা হলো। ফলোয়িং 3 ক্যাটাগরি, 3টি ক্যাটাগরিতে ভাগ করা হলো: শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি। শিডিউল এ ইন্ডাস্ট্রিতে কোনগুলো? দ্য ইন্ডাস্ট্রিজ দ্যাট আর দ্য মনোপলি অফ স্টেট অর গভর্নমেন্ট, যেটা এর আগে 3টে ছিল ওখানে, অ্যাটমিক এনার্জি, রেলওয়ে, আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, কিন্তু এখানে 17টি এর মধ্যে ইনক্লুড ছিল, যেটা স্টেট মনোপলি, এটা অন্য কেউ পারবে না। এখানে বলা হয়েছে প্রাইভেট সেক্টর was allowed to operate in these industries if national interest is so required. নর্মালি প্রাইভেট এখানে পারবে না, সরকারি মনোপলি, কিন্তু জাতীয় স্বার্থে যদি সরকার প্রয়োজনীয়তা দেখে বা যদি মনে হয় সেক্ষেত্রে তাদেরকে অ্যালাউ দিতে পারে, তাছাড়া নর্মালি কিন্তু পারবে না। শিডিউল এ মনোপলি। শিডিউল বি হচ্ছে ইন দিস ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি স্টেট ওয়াজ অ্যালাউড টু এস্টাবলিশ নিউ ইউনিটস, নতুন ইউনিটের ক্ষেত্রে কিন্তু স্টেট বা এক কথায় সরকারকেই
পারমিশন দেওয়া হয়েছিল। তবে এখানে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টরকে ওয়াজ নট ডিনাইড, মানে মনোপলির মতো নয়, যেখানে ওয়াজ নট ডিনাইড অস্বীকার করা হয়নি টু সেট আপ, নতুন সেট আপ গঠন করতে, আর এক্সপ্যান্ড এক্সিস্টিং ইউনিটস, এক্সিস্টিং যে ইউনিটগুলো ছিল সেগুলো আরও প্রসারণ করতে বা সেট আপ করতে, গঠন করতে নতুন ইউনিট, সেটা কিন্তু অস্বীকার করা হয়নি। তো স্টেট তাদের যদি সেট আপ করতে অস্বীকার করতো, এখানে যদি না দিত, সেটা মনোপলি হয়ে যেত। মনোপলি বলতে প্রাইভেটটা পাবেই না, সেটা নর্মালি ব্যতিক্রম ক্ষেত্রে দিত, যদি জাতীয় স্বার্থ দেখা দিত সেক্ষেত্রে। কিন্তু শিডিউল বিতে হচ্ছে যে এটাও সরকারও করবে এবং প্রাইভেটরাও পাবে করতে। তবে ক্যাটেগরাইজ বলতে এই যে ওদের লিস্ট করা ছিল এইগুলো: কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার, সিনথেটিক রাবার, অ্যালুমিনিয়াম, এটসেট্রা, এই শিডিউল বিতে যেগুলো ছিল সেগুলো। আর শিডিউল সি হচ্ছে যে শিডিউল এ আর শিডিউল বি, এই যে দুটো ক্যাটাগরি একদম লিস্ট করা আছে, এই লিস্টের বাইরেও যে শিল্পগুলো থেকে যাচ্ছে সেটা শিডিউল সি। তাই লেখা আছে দ্য ইন্ডাস্ট্রিজ নট মেনশনড ইন দ্য অ্যাবভ ক্যাটাগরি। উপরে ক্যাটাগরিতে মেনশন নাই, লিস্টে উল্লেখ নাই, সেগুলো এই শিডিউল সি ক্যাটাগরিতে। দাস এইভাবে 1956 সালের আইপিআর, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, শিল্পনীতি, এমফাসাইজ দ্য মিউচুয়াল এক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। এখানে পাবলিক এবং প্রাইভেটের কিন্তু একটা মিউচুয়াল এক্সিস্টেন্স সহাবস্থানের উপর জোর দিয়েছিল বেশি। কেননা শিডিউলে মনোপলি হলেও প্রাইভেটরা প্রয়োজনে অ্যালাউ ছিল, বিতেও প্রাইভেটের অ্যালাউ। তাহলে এখানে বলাই যায় যে পাবলিক এবং প্রাইভেটের দুজনাকে কিন্তু একটা জোর দিয়েছিল শিল্পনীতিটা। আর 2 হচ্ছে এনকারেজমেন্ট টু স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। তো উপরে 1948 সালে শিল্পনীতি যেটা বলা হলো যে ওখানে পরিপূরক হিসেবে তাদেরকে দেখা হতো, কিন্তু এখানে একটা উৎসাহ বা জোর দেওয়া হলো স্মল স্কেল, এই ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের উপরে। ইন অর্ডার টু স্ট্রেংথেন দ্য স্মল স্কেল সেক্টর, ক্ষুদ্র শিল্প সেক্টরটাকে আরও স্ট্রেংথেন, শক্তিশালী করার জন্য সাপোর্টিভ মেজার্স, গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওয়ার সাজেস্টেড ইন টার্মস অফ, কিছু পদক্ষেপ হলো যেমন চিপ ক্রেডিট। চিপ ক্রেডিট বলতে সস্তায় লোন বলতে তাদের কম সুদে আর কি লোন দেওয়া, সাবসিডি, ভর্তুকি দেওয়া বিভিন্ন ক্ষেত্রে, বা লোনের ক্ষেত্রে সরকার অনেক সময় ভর্তুকি দেয়, রিজার্ভেশন, মানে এই শিল্পগুলো ছোট শিল্পের আন্ডারেই থাকবে, বড় শিল্প পারবে না, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল তাদেরকে স্ট্রেংথ করার জন্য। তো 1956 সালে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের উপর গুরুত্ব আরোপ, এটা খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর, এমফাসাইজড অন রিডাকশন অফ রিজিওনাল ডিসপ্যারিটি, আঞ্চলিকগত যে পার্থক্য, যেমন একটা এলাকা খুবই ডেভেলপড হয়ে গেল শিল্পের দিক থেকে, বা অন্য এলাকা ডেভেলপ নয়, তো এই ধরনের ডিসপ্যারিটিগুলো যাতে কমানো যায় তার উপর জোর দেওয়া হয়েছিল। কিভাবে? ফিসক্যাল কনসেশনস ওয়ার গ্র্যান্টেড। ফিসক্যাল কনসেশন বলতে আমরা বলতে পারি বাজেটে মানে কিছু গ্র্যান্ট করা হয়েছিল টু ওপেন ইন্ডাস্ট্রি, শিল্প খোলার জন্য ইন ব্যাকওয়ার্ড রিজন, যে এলাকাগুলো পিছিয়ে সেগুলোতে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ওয়ার গ্রেটার রোল টু ডেভেলপ দিস এরিয়া, বিশেষ করে সরকারি যেগুলো ক্ষেত্র ছিল তাদের একটা গুরুত্বপূর্ণ রোল ছিল এই ধরনের এরিয়াকে উন্নতি করার জন্য। তো এটা বিফোর 1991 বা প্রি 1991-এর ফার্স্ট পার্ট, এরপর আরও একটা সেকেন্ড পার্ট করে দিচ্ছি।